মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন মূলত কোন পরিপ্রেক্ষিতে এবং কি করলেন? দেখুন, একজন বিধায়ক, আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষকে মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন। আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে 1998 সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে, আইন করেছে, এই কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে, সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, আর আমার 30 কোটিতে আমাকে আটকে রাখবে। এই গল্পর জবাব আমাদের যারা সাহেবরা আছে তারা কোর্টের মাধ্যমে কেনার চেষ্টা হচ্ছে। রিসেন্টলি আপনাকে কোন অফার দিয়েছে তৃণমূল থেকে, বা কোন দল থেকে অফার পেয়েছেন? দেখুন, আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে, চলে আসুন। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে, আপনি দিদির সাথে যোগাযোগ করুন। আর আমি উত্তর দিয়েছি সেটা মিডিয়ার মাধ্যমে বলছি, দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই। দুটো বিষয়, একটা হচ্ছে যে উনি মানহানি মামলা করেছেন শওকত মোল্লার বিরুদ্ধে, কারণ শওকত মোল্লা নাকি সব বলে বেড়াচ্ছেন যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছেন। তো তাহলে ওনাকেও প্রমাণ করতে হবে কোত্থেকে নিয়েছেন, কিভাবে নিয়েছেন, পার্টে পার্টে নাকি একসঙ্গে কত টাকার নোট ছিল, যেটা আর কি নওশাদ সিদ্দিকী বললেন সেটা প্রমাণ করতে হবে। তো সেই জন্য উনি একটা আইনি প্রসেস করছেন, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় যেটা বললেন, এটাও একটা মারাত্মক বিষয়, যে টিএমসি নাকি অফার দিচ্ছে সঙ্গে যাওয়ার জন্য। মানে একদিকে শওকত মোল্লারা নওশাদ সিদ্দিকী সাহেবদেরকে দেখে দিচ্ছেন বিজেপির লোক বলে, বিজেপির থেকে টাকা পয়সা নিয়েছেন বলে, আবার উল্টো দিকে তাকে নাকি দলের দিকে টানার চেষ্টা হচ্ছে, ডিরেক্টলি বা মানে এমনি পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে টানার চেষ্টা হচ্ছে, সেটাও কিন্তু নওশাদ সিদ্দিকী পরিষ্কার বললেন। একটা হচ্ছে যে মিনিস্ট্রির একটা অফার, মন্ত্রিত্বের অফার, সেটাও আছে। আর আরেকটা বিষয় নাকি বলা হচ্ছে যে যদি আপনি আপনার সিটটাকে বাঁচাতে চান তাহলে চলে আসতে হবে, না হলে কিছুই থাকবে না, এই টাইপের ভয় বা একটা বার্তা দেওয়া, যে যদি টিএমসিতে না আসেন তাহলে কিন্তু আপনিও এমএলএ থাকতে পারবেন না, চলে আসুন, আপনার সিটটা ছেড়ে দেব, বাকিটা আমাদের হয়ে মানে বলবেন যা বলার, এই টাইপের আর কি। আপনাকে এমএলএ হিসেবে বাঁচিয়ে রাখবো, কিন্তু বাকি দিক দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এই টাইপের একটা চুক্তি, অফার। এবং মন্ত্রিত্বের বিষয়টাও যেটা উঠে এলো, টিএমসি নিশ্চয়ই সেই অফারটা দিয়েছে, না হলে আবার কোথায় মন্ত্রিত্বের ব্যাপারটা আসবে, উনি তো এমএলএ, উনি তো এমপি নন। তো যাই হোক দর্শক, তার দুটো বিষয় আপনারা বুঝছেন, একটা হচ্ছে মানহানির ব্যাপারে নওশাদ সিদ্দিকী এগিয়েছেন, আদালতে দ্বারস্থ হয়েছেন শওকত মোল্লার বিরুদ্ধে, আর সেই সঙ্গে উনি যে নতুন তথ্য দিলেন যে ওনাকে টিএমসি অফার দিচ্ছে, ডাকছে, কিন্তু উনি বললেন আমি যদি এমএলএ নাও থাকি বা এমএলএ যে আমাকে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি যেমন আছি তেমন থাকবো আর কি, যেটা বলার চেষ্টা হয়েছে। এবং বললেন যে লড়াই কিন্তু জারি থাকবে, শেষ দেখবো, শওকত মোল্লা যে অভিযোগটা আনছেন বা যে বিষয়টাকে রটাচ্ছেন তার প্রমাণ তাকে করতে হবে, না হলে আমরাও কিন্তু ছাড়বো না, এটা নওশাদ সিদ্দিকী আজকে বলেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের পীর জাদা, একটা সম্মান আছে, আত্মসম্মান আছে, এবং ছেলেটির মধ্যে আলাদা একটা তাগিদও আছে, এবং রাজ্যে যে সরকারটা চলছে সেই বিষয়ে উনি সরব হচ্ছেন।
আর উনাকে দমানোর জন্য এই শাসক নানান ভাবে চেষ্টা করেছে, কখনো কুৎসা করে, কখনো অফার টফার দিয়ে চেষ্টা করেছে, কিন্তু উনাকে ভাঙা যাচ্ছে না। একটা জায়গাতে একটা কনফিউশন তৈরি হয়েছিল লোকসভা ভোটের সময়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, যেখানে অভিষেক 7 লক্ষ ভোটে জিতেছেন, সেখানে উনি প্রার্থী হবেন বলে একটা ঘোষণা মানে করেছিলেন আগে থেকেই, ভোট ঘোষণার অনেক আগে থেকে। তো উনি শেষ পর্যন্ত ওখানে দাঁড়াননি, যেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে তাহলে কি নওশাদ সিদ্দিকীর সঙ্গে টিএমসির কোনো সেটিং হয়ে গেল, অভিষেকের সঙ্গে কি কোনো সেটিং হয়ে গেল। কিন্তু উনি পরে পরে যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে ওই রকম কিছু না, দলের একটা সিদ্ধান্ত ছিল, যেটা আর কি উনাদের ব্যাখ্যা আমরা পরবর্তী সময়ে শুনেছি যে উনি ওখানে দাঁড়ালে যেটা হতো যে পুরোপুরি একটা শেষ করে দেওয়ার একটা চেষ্টা হতো, ফলে আমাদের শক্তি এখন সেই রকম নেই ওটার সঙ্গে পুরোপুরি মোকাবিলা করার। তো সেই জন্য আমরা এখনই শহীদ হতে চাইছি না, বা এখনই আমরা শেষ হতে চাইছি না, আরেকটু সংগঠনকে গুছিয়ে নিই, তারপর আমরা এইরকম টাফ ফাইটে যাব। তো সেটার কথা ভেবেই নাকি শেষ মুহূর্তে উনি সিদ্ধান্ত বদল করেছিলেন, কোনো সেটিং ফিটিং এর কোনো ব্যাপার নেই, যেটা মার্কেটে বলা হয়ে থাকে। এটা হচ্ছে ওনাদের ভার্সন। আর এখন ওনারা দাঁড়িয়ে বলছেন এবার আমরা লড়বো, মানে পুরো দমে লড়বো, আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হচ্ছে, আগামী দিনে আরো বড় বড় ফাইটে আমরা যাব, সেটা ওনারা বলছেন। তো যাই হোক, সেটা ওনাদের বক্তব্য। এবং নবান্নে যাওয়া নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছিল, মানুষের মনে একটা অন্য ছাপ এসেছিল যে নবান্নে তাহলে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সেটিং ফিটিং করতে গিয়েছিলেন। তারও একটা ব্যাখ্যা ওনারা দিয়েছেন যে ওইরকম কিছু না, আমি আমার এলাকার কাজে বাধা পাচ্ছি সেটা বলতে গিয়েছিলাম। তবে আমি যেটা আরো একটা খবর পাচ্ছিলাম যে সেটাও যে উনি মানে গিয়ে খুব ভালো কাজ করেছেন, পরে উনি সেটা আর কি ভাবেননি, পরে ভেবেছেন যে ওটাও আমার ভুল চাল ছিল, ওখানে যাওয়াটা উচিত ছিল না, কারণ মানুষের মনে একটা ভুল বার্তা গেছে, অথচ আমি সেটা করতে চাইনি। তো ফলে এরপর আর কোনোদিন উনি নবান্নে যাবেন বলে আমার তো মনে হচ্ছে না। আর যেভাবে ওনাকে অফার দেওয়া হচ্ছে, ফলে উনি যদি চান যে আমাকে আমার দলে থাকতে হবে, দলটাকে আমাদের মতো করে করতে হবে, তাহলে একটু ডিস্টেন্স মেনে চলাটাই উচিত, এবং সেটাই ওনারা করছেন, এবং যেসব অফার দেওয়া হচ্ছে সেগুলোকেও প্রকাশ্যে এনে দিচ্ছেন। সুতরাং এখান থেকে বলা যায় যে নওশাদ সিদ্দিকী আলাদাভাবেই লড়বেন আসন্ন বিধানসভা নির্বাচনে, এটা পরিষ্কার। আর নওশাদ সিদ্দিকীকে দলে টানা, ভয় দেখিয়ে বা অফার দিয়ে, এর অন্যতম কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে টিএমসির যেটা সব থেকে বড় ভয় সেটা হচ্ছে মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট। আর নওশাদ সিদ্দিকীর পার্টির নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলা হলেও এই পার্টিতে মুসলিমদের সমর্থনটাই সব থেকে বেশি, ফলে এটাই টিএমসি বুঝছে যে খুব মানে খারাপ ব্যাপার, কারণ তাদের মেন যে ভোট ব্যাংক মুসলিম, তো সুতরাং সেখানে যদি থাবা বসিয়ে দেন নওশাদ সিদ্দিকী, তাহলে কিন্তু হালে পানি পাবে না টিএমসি। তো সেই জন্য নওশাদকে যে কোনো মূল্যে ম্যানেজ করতে হবে। একটা বোঝাতে হবে যে তুমি না থাকলে তোমাকে ভাঙড়ও জিততে দেবো না, আর তুমি যদি চলে আসো ডিরেক্টলি, মানে এটা যেটা বুঝতে পারছি, ডিরেক্টলি দলে আসা বা ডিরেক্টলি না এলেও মানে যদি জোট সঙ্গী হয়ে মানে এইভাবে আসা যায়, সেটারও একটা অফার, যেটা আমি পরিষ্কার মানে বুঝতে পারছি, সেরকম দেওয়া হয়েছে। তাহলে তুমি নিজে এমএলএ থাকবে, বাকিটা আমাদের অন্য ক্ষেত্রে তুমি বাধা তৈরি করবে না, ফলে তুমিও লাভবান হবে আর আমরাও হব, মানে এই টাইপের একটা চুক্তি আর কি করা। তো এখন ওইসব হচ্ছে না, সেটা টিএমসি হয়তো বুঝছে, আর সেই জন্য হয়তো এখন নওশাদকে বিজেপির এজেন্ট, বিজেপির লোক এইসব বলে একটা দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে করে মুসলিম ভোটটা ওই দিকে না যায়। তো সেই টাইপেরই কিছু একটা বলেছেন হয়তো শওকত মোল্লা, যেটার বিরুদ্ধে উনি আইনের দ্বারস্থ হয়েছেন, যে আইনে এসে প্রমাণ করতে হবে যে আমি বিজেপির থেকে 30 কোটি টাকা নিয়েছি, এটা প্রমাণ করতে হবে। তো আমরা আইনে দ্বারস্থ হয়েছি, এবার দেখা যাক শওকত মোল্লা উনি কিভাবে প্রমাণ দেন, এটা আর কি বলার চেষ্টা করেছেন নওশাদ সিদ্দিকী। এখন দর্শক, আমি শেষে যেটা বলতে চাই যে নওশাদকে অফার দেওয়া হবে, নওশাদকে চাপে ফেলা হবে, নওশাদের বিরুদ্ধে কুৎসা করা হবে, নওশাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে নানান সব ছবি ছড়ানো হবে, নওশাদের বিরুদ্ধে কোনো মহিলাকে দিয়ে কিছু নতুন করে বলানোর চেষ্টা হবে, এইসব হবে। কিন্তু নওশাদকেও মানে পা শক্ত রেখে এগোতে হবে। মানুষ কিন্তু সাপোর্ট করছেন, একটা বড় অংশের মানুষ নওশাদের দলকে কিন্তু সাপোর্ট করছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। আর নওশাদ যদি এইভাবে এগোন,
আবারও বলছি, ওনার দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকাতে নওশাদের পার্টি কিন্তু একটা বড় ভিত তৈরি, মানে একটা বড় জায়গা তৈরি করছে, তাদের ভিত কিন্তু খুব শক্ত হচ্ছে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এইসবের একাধিক কেন্দ্রে নওশাদ সিদ্দিকী কিন্তু একটা ছাপ ফেলতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে এটাকে একটু সমর্থন করি এই জন্যে যে টিএমসির কাছে মাথা গলিয়ে দিয়ে কি লাভ? এই যে মুসলিম কমিউনিটি যারা রয়েছেন টিএমসির কাছে মাথা নত করে দিচ্ছেন, টিএমসির কাছে মাথা নত করে দিয়ে আপনাদের কি লাভটা হয়েছে? সেই তো টিএমসি আপনাদেরকে গজা পেড়া খাইয়েছে। আপনারা রাম মন্দির এইসব নিয়ে খুব চিৎকার করেন, এই করছে সেই করছে, আমাদের ধর্ম পালন করতে বাধা দেওয়া হচ্ছে। আর আপনাদেরকে তো দীঘার মন্দিরের গজা পেড়া সব তো খাইয়ে দিয়েছেন। তাহলে না ধর্মকে ঠিক করে পালন করতে পারছেন, না আপনাদের কমিউনিটির সে অর্থে কিছু হচ্ছে। আর যত খরচা দেখছেন সরকারি কোষাগার থেকে সব ওইদিকে ঢেলে দেওয়া হচ্ছে। কারণ এটুকু ওনারা বুঝেছেন যে মুসলিম ভোট নিশ্চিন্তে এসে যাবে, আমাদেরকে টাকা যত খরচা করার আছে সেটা করতে হবে হিন্দু ভোটটাকে আনার জন্য। সেই জন্য উনি যত পারছেন ওখানে খরচা করছেন। জগন্নাথ মন্দির, আবার দুর্গাঙ্গন তৈরি করবেন, তারপরে পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া। আপনারা কি ওই ঈদ মিলাদুন নবী যে করেন টাকা পান? টাকা পান তো? বুঝতে হবে যে তাহলে আপনাদের ভোটে সরকারটা আসছে বারবার, তো আপনাদের কি লাভ হচ্ছে? শুধু ইউজ করছে, ইউজ অ্যান্ড থ্রো। আপনারা যা খুশি আচরণ করেন, ভাঙচুর, অগ্নিসংযোগ, সেখানে ছাড় পান, এই হচ্ছে ব্যাপার। ওই উনার একটা এ আছে যে দুধ দিলে একটু লাথি খেতে হয়, লাথিটা উনি খেয়ে নেন। উনি জানেন লাথি খেয়ে নেবো, ভোটটা পেয়ে যাবো, বাকি তো আমি ড্যাং ড্যাং। তো কি করছেন? তার থেকে নওশাদদের মতো দলকে যদি সাপোর্ট করেন, যদি আহ 20টা 25টাও যদি এমএলএ উনি আনতে পারেন, একটা বড় কাজ করতে পারবেন নওশাদ সিদ্দিকী। যদি পশ্চিমবঙ্গ সরকারের এমন মানে মানে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সরকার গঠনে যদি এই রকম সিচুয়েশন হয় যে নওশাদ সিদ্দিকী কিং মেকার হয়ে গেলেন, মানে ওনাকে না নিলে কেউই সরকার গঠন করতে পারবে না, তখন বুঝতে পারছেন নওশাদ সিদ্দিকীর ডিমান্ডটা কোন জায়গায় যাবে। সেই ডিমান্ড থেকে নওশাদ সিদ্দিকী আপনাদের ডিমান্ড গুলো মানে সহজে পূরণ করতে পারবেন, নাকি ওই টিএমসি যারা শুধু ভোট নেয় আর লাথি মারে তাদের কাছে মাথাটা এরম করে নত করে দিয়ে লাভটা হবে? একটু ডিপলি ভাববেন কি করেছে আপনাদের জন্য। আবার বলো সেই উদাহরণ, আবারও বলি, যারা শোনেনি শুনে নিন। মুসলিম কমিউনিটির অবস্থা বুঝতে গেলে দুটো জায়গায় যেতে হয়, বারবার লোককে বলবেন এটাও আমি যেটা বলছি। একটা হচ্ছে সরকারি হাসপাতাল, আর একটা হচ্ছে জেল। সরকারি হাসপাতালগুলো দেখতে পাবেন 90% বেডে মুসলিম, তার মানে তাদের আর্থিক অবস্থা কি, সরকারি হাসপাতাল ছাড়া তাদের কোনো উপায় নেই, খুব খারাপ অবস্থা। আর ডাক্তার দেখবেন মুসলিম নেই, তার মানে শিক্ষার হালটা কোন জায়গায় এখনো পিছিয়ে। আর জেলে গেলে দেখবেন কত পার্সেন্ট মুসলিম, তার মানে যত অপকর্মের সঙ্গে এই সেকশন জড়িয়ে আছে বা জড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে কি উন্নতি হচ্ছে? 15টা বছর হয়ে গেল এই সরকার কত কি বললো, এই করব সেই করব, হ্যান কারেগা ত্যান কারেগা। ওই কয়েকটা মোল্লা টোল্লার মতো চোর ছাচর তৈরি করেছে, তাদের পকেট মোটা হয়েছে। তারা কেউ সাইকেল মিস্ত্রি থেকে অট্টালিকা করে ফেলেছেন, এই চোর ছাচর। কিন্তু ওভারঅল যে কমিউনিটি, তার কি লাভটা হয়েছে? এটা ডিপলি ভাববেন, ডিপলি ভাবলেই দেখবেন নওশাদকে সমর্থন করতে ইচ্ছে করবে। আপনারা জানি অনেকে বিজেপিকে সমর্থন করতে চান না, ঠিক আছে, আপনাদের মত আছে, আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি যাকে খুশি ভোট দেবেন। কিন্তু টিএমসিটাকে কেন ভোটটা দেবেন বলুন তো? টিএমসিটাকে ভোটটা দিয়ে আপনাদের কি লাভটা হচ্ছে আগে বলুন তো? কি লাভটা হচ্ছে? টিএমসি আপনাদেরকে বাঁচাবে? আপনাদের টিএমসির ক্ষমতা আছে কোনো কিছু বিষয় বাঁচানোর? পারছে? তাহলে ভয় দেখাবে আর আপনারা ভোট দিয়ে দেবেন? একটু ডিপলি ভাববেন না? ভাবুন, ভেবে সিদ্ধান্ত নিন। দর্শক বলবেন নওশাদকে যেভাবে অফার টফার দেওয়া হচ্ছে, আপনাদের কি মনে হয়? আর এবং যে কুৎসা রটানোর চেষ্টা হচ্ছে তারই বা কি উদ্দেশ্য? অবশ্যই বলবেন দর্শক, এ বিষয়ে যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভি।